এখন বর্তমানে রাষ্ট্রপতি আছেন, রাষ্ট্রপতি রেফারেন্স পাঠিয়েছেন 106 সংক্রান্ত। আচ্ছা, যদি ধরেন কথার কথা, যদি রাষ্ট্রপতি এখন তিনি পদত্যাগ করতে চান, তখন কি পরিস্থিতি দাঁড়াবে? তার কাছে কিভাবে পদত্যাগ করবে? এটা খুবই একটা বেশি হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন, কিন্তু রাষ্ট্রপতি আমাদের কনস্টিটিউশন অনুসারে ওনার ইয়ের কাছে, আমাদের কি বলে স্পিকারের কাছে করার কথা। এখন আমাদের স্পিকার পদত্যাগ করেছেন, সেই রকম একটা অবস্থায় আমরা আছি। আমরা এখন যে কন্ডিশনে আছি, ওই যেটা বললাম, যে সেক্ষেত্রে আপনার উনি যদি পদত্যাগ করেন, প্রশ্ন হলো যে কোনো ভাবেই করেন, যদি এইভাবে বলেন আপনি। কারণ হলো উনি তো স্পিকারের কাছে লিখে পদত্যাগ করে ফেলতে পারেন, সেটা তো পারেনি। স্পিকার আছে কি নাই সেটা দেখার দায়িত্ব তো আর ওনার না। তো এখন সেই রকম যদি উনি করেন, তাহলে আপনার আলটিমেটলি আরেকটা কনস্টিটিউশনাল ডেডলকের কাছে আসবো আমরা। তো কনস্টিটিউশনাল ডেডলক তো আসলে আপনার রাষ্ট্র রাখবে না, কারণ রাষ্ট্র কনস্টিটিউশনাল ডেডলক থেকে কোনো না কোনো ভাবে বেরিয়ে যাবে। এখন যদি স্পিকারও যদি পদত্যাগ করে থাকেন, তাহলে পরবর্তী সংসদ যে নির্বাচিত হবে, সেই প্রথম অধিবেশনটা কে পরিচালনা করবে? না, আমাদের এইখানে প্রথম যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হয়েছিল 1972 সালে, আপনি সেটাকে মনে রাখেন। এখানে কোনো প্রিভিয়াস স্পিকার, কারণ আমাদের ইয়ে আছে, কাস্টমারি মানে প্রভিশন বা আমাদের নজির আছে এখানে। সেটা হলো যে আমাদের ফার্স্ট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা প্রথম সংসদ আমাদের যেটা হয়েছিল, সেইখানে কিন্তু কোনো ইয়ে ছিলেন না, প্রিভিয়াস স্পিকার ছিলেন না, যার কাছ থেকে পরবর্তী সংসদ দায়িত্ব নেবেন, ন্যাচারালি নিতে পারবেন না। কারণ হলো একটা রেগুলেশনারি সিচুয়েশন ছিল সেইখানে। সেইখানে দেখা গেল যে আমাদের একজন প্রবীণ সংসদ সদস্য ওই সময় যিনি ছিলেন গণপরিষদের, তিনি এটার পৌরোহিত্য করলেন, এবং উনি যখন পৌরোহিত্য করলেন, তার এই কি বলে সভাপতিত্বে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তার নতুন স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করলেন, এবং সেই তারপরে তারা দায়িত্ব নিয়ে সাচ অ্যান্ড সাচ এইভাবে। কিন্তু আমাদের এখানে পরবর্তী সময় দেখা যাচ্ছে আগের স্পিকার যিনি থাকেন, উনি পরবর্তী ইয়ের পার্লামেন্টের প্রথম শুরুর অংশটা আপনার প্রিজাইড করেন, এবং তারপরে আপনার আলটিমেটলি এই নতুন স্পিকার, ডেপুটি স্পিকার ইত্যাদি ওনারা দায়িত্ব নেন। কিন্তু প্রশ্ন হলো যে এখন যদি এইরকম একটা অবস্থায় আমরা পড়ি যে আমাদের স্পিকার নাই, তাহলে নতুন সংসদের কি হবে ব্যাপারটা? সেক্ষেত্রে আপনার আমাদের প্রিভিয়াস নজির, যেটা প্রথম নজির আছে, সেটা হতে পারে। সেটা হলে তো আপনার ডেভিয়েশন হবে না, তো আপনার পার্লামেন্টারি হিস্ট্রির মধ্যে আমাদের আছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, নানা জায়গায় বিতর্ক হচ্ছে, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। গতকালকে প্রধানমন্ত্রী একটি সই করে একটি পদত্যাগপত্র পাবলিশ হয়, কিন্তু এটা একদম সত্যতা পাওয়া যায় নাই, কারণ এটা প্রধানমন্ত্রীর সাইনে না, এটা বোঝা যায়। তারপরে অনেক ভুল এটার মধ্যে। তারপরে মুজিব শতবর্ষের পেড, ওই সময়ে প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করতেন, তাহলে তিনি পেডে নয়, তিনি হাতে লিখে হয়তো পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে দিতেন, কিন্তু কোনোভাবেই তিনি সেই প্রক্রিয়ায় যান নাই বলে অনেকেই বলছেন, যেহেতু উনি বঙ্গভবন যেতে পারেন। সব মিলিয়ে আপনি কিভাবে দেখছেন? তারপরে আমরা একটু জায়েদ ভাইয়ের কাছ থেকে এই বিতর্কটা কেন হলো, কিভাবে হলো, সাংবিধানিক ব্যাখ্যাটা জানবো। আপনি যদি একটু বলেন, আপনি কি শুনতেছেন এই পদত্যাগ নিয়ে? শুনছি তো অনেক কিছু, কিন্তু আমার প্রথম দিন থেকেই আমার প্রশ্ন অনেককে করেছি, অনেক সাথে কথা বলেছি। তো এই যে প্রথম যদি যে পত্রের কথা আপনি বললেন, সেটা তো আজকাল তো সোশ্যাল মিডিয়াতে তো অনেক কিছু তৈরি করা হয়, ম্যানুফ্যাকচার করা হয়, ফেক অনেক কিছু হয়। তো যে কাগজটা দেখানো হলো, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম, সামাজিক মাধ্যমে দেখলাম, সেটার কোনো অস্তিত্ব নেই, সেটাকে এটা গ্রহণ করা যায় না। কিন্তু আমরা জানি প্রধানমন্ত্রীকে 45 মিনিট সময় দেওয়া হয়েছিল দেশ ত্যাগ করার, গণভবন থেকে বেরিয়ে দেশ ত্যাগ করার। এই 45 মিনিটের সময় ওনার টাইপ করার চিঠি সম্ভব না, তারপরে যে মুজিব শতবর্ষ প্যাডে, সেটার মধ্যে করা সম্ভব না। তো সেটা আমরা গ্রহণ করি না, এটা গ্রহণ করবে না। আর দ্বিতীয় কথা হলো যে আমরা একটু জাহিদ ভাই ভালো করে বলবেন, ব্যাখ্যা দিয়ে বলবেন, সংবিধান অনুযায়ী যেটা হচ্ছে, প্রধানমন্ত্রী যখন পদত্যাগ করেন বা করার ইচ্ছা পোষণ করেন, তখন তিনি সরাসরি বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র পেশ করেন, রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি পদত্যাগ করবেন, কি কারণে পদত্যাগ করছেন সেটাও বলে দেন। তখন রাষ্ট্রপতির দায়িত্ব হয় আমার জানা মতে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করা, এবং তারই সাথে এটাও বলা যে আপনি কিছুদিন কেয়ারটেকার, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী থাকেন যতক্ষণ না পর্যন্ত নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করা হয়। তো সেটা কিন্তু করা হয়নি। এবং আমরা যেটা দেখেছি, প্রধানমন্ত্রীকে আপনার হেলিকপ্টারের মাধ্যমে ওই এয়ারবেসে নিয়ে যাওয়া হলো, সেখানে তাকে সামরিক প্লেনে উঠিয়ে দেওয়া হলো, এবং সেই প্লেনে তিনি দিল্লি চলে গেলেন। তো সেই ইয়েটা আসে যে প্রশ্নটা স্বাভাবিক থেকে যায়। তিনি ফরহাদ মজা সাহেব যে কথাটা বলেছেন, তিনি যথার্থই প্রশ্ন করেছেন, যে এটা অনেকেরই প্রশ্ন, তিনি
প্রথমত একদম জনসমক্ষে তুলে ধরেছেন যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন কিনা। এখন তিনি পদত্যাগ করেননি, যদি করে না থাকে তাহলে কিভাবে বলা হলো আমাদেরকে যে তিনি পদত্যাগ করেছেন এবং কার কাছে তিনি পদত্যাগ পত্র পেশ করেছেন? সেই যে আইনত দিকটা আমরা দেখছি না। কিন্তু বাংলাদেশ তো শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন 5ই আগস্ট পর্যন্ত সংবিধান বলবৎ ছিল, এটা একটা বিষয়। তারপর পরের দিনই রাষ্ট্রপতি আপনার পার্লামেন্ট ভেঙে দিলেন, সেটাও তো একটা আইনের একটা প্রশ্ন এসে যায়। সংবিধান যখন ভেঙে দেওয়া হয়, প্রধানমন্ত্রীর উপদেশেই সংবিধান ভেঙে দেওয়া হয়, সংসদ ভেঙে দেওয়া হয়, তো সেই সংসদটা কার উপদেশে আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভেঙে দিলেন? অনেকগুলো প্রশ্ন এসে যায়। তো এখন মূল প্রশ্ন হচ্ছে যে তাহলে কি শেখ হাসিনা পদত্যাগ করেননি বলেই আমরা যদিও বলছি যে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী, কিন্তু আইনতভাবে তিনি কি এখনো প্রধানমন্ত্রী? আর তিনি যদি এখনো প্রধানমন্ত্রী হয়ে থাকেন, তাহলে যে এখন যে প্রধান উপদেষ্টা তার অবস্থানটা কোথায়? দেশে কি একজন প্রধানমন্ত্রী দেশের বাইরে, দেশের ভেতরে প্রধান উপদেষ্টা, তো তাহলে কি দেশে কি ধরনের সরকারি ব্যবস্থা আছে? একদম ফরহাদ মজার যেটা বলেছেন, আমি যদি একটু স্পষ্ট করে বলি, ফরহাদ মজার বলেন ফ্যাসিস্ট নিজেকে সংবিধানের মধ্যে হাজির রেখেছে, এই রাষ্ট্রটা শেখ হাসিনা আর সংবিধানের মধ্যে হাজির হলো। গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছেন, শপথে বলা হয়েছে না আমি শেখ হাসিনার সংবিধান রক্ষা করব। এখনো তো তার ছেলে সজীবাদের জয় বলেছেন শেখ হাসিনাই প্রধানমন্ত্রী, আপনারা কেউ শেখ হাসিনার পদত্যাগপত্র দেখেছেন? তিনি এই প্রশ্ন তুলেছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কি আদৌ? থাকলে আপনার পদত্যাগপত্রটা দেখান, তিনি কার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সেটা বলার জন্য। তো এই বিতর্কটা গত কয়েকদিন ধরে তুঙ্গে। আমরা যেহেতু আমাদের দর্শকদের একটা অনুরোধ ছিল যে বিতর্কটা আসলে সত্যি কি, এইটার জন্যই আমরা এই আজকে আলোচনাটা আয়োজন করতে হলো। আমি শুনবো ডক্টর কাজী জাহিদ ইকবাল ভাই, আপনি যদি সংবিধানের আলোকে প্রধানমন্ত্রী কোন অবস্থায় আসলে পদত্যাগ করেন, কি কি কারণে পদত্যাগ করতে পারেন, অক্ষমতা প্রকাশ করেন এবং কিভাবে পদত্যাগ করেন, এই ব্যাখ্যাটা যদি একটু শুনি, তারপরে আমরা একটু আলোচনা করতে পারবো। আরো যে বিতর্কটা উঠেছে, ধন্যবাদ বিপুল ভাই আপনাকে এবং আমার সঙ্গে আছেন বদরুল ভাই, দুজনকেই ধন্যবাদ। যে বিতর্কটা উঠেছে, আসলে এই বিতর্কটা ওঠারই কোনো বিষয় নেই। তার কারণ হলো আপনার একটা নতুন সরকার এসেছে, সে 1 মাসের বেশি সময় ধরে রাষ্ট্র চালাচ্ছে। আপনি ডিজুর পজিশন তার আছে, এই মতো অবস্থায় আরো একজন প্রধানমন্ত্রী আছেন কিনা, তিনি পদত্যাগ করেছেন কিনা, ইত্যাদি খুবই ইরিলেভেন্ট তর্ক। আর আমাদের দেশে নানান কথাবার্তা উঠে, নানান তর্ক হয়, এটা আলটিমেটলি ওই রকমই আর একটা তর্ক। কেন বলছি আমি সেটা এক্সপ্লেইন করি আপনার কনস্টিটিউশনের জায়গাটা। প্রথম কথা হলো যে আমরা এখন যে কন্ডিশনের মধ্যে আছি বা সরকার যে অবস্থার মধ্যে আছেন, এটা আসলে কনস্টিটিউশনের মধ্যে নাই। একটা খেয়াল করতে হবে যে বাংলাদেশের কনস্টিটিউশনে ইন্টারিম গভর্নমেন্টের কোনো বিধান এখন যে কনস্টিটিউশন আছে এখানে নাই। তাহলে এই গভর্নমেন্টটা কি গভর্নমেন্ট? এই গভর্নমেন্টটা হলো ইন্টারিম গভর্নমেন্ট ডেভিয়েটেড ফ্রম দি কনস্টিটিউশন। এখন কেন? কারণ হলো একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছিল আপনার 5 তারিখের পরে 3 দিন দেখবেন যে কোনো গভর্নমেন্ট ছিল না। তখন রাষ্ট্রপতি, আপনি যদি গ্রামাটিক্যালি আসেন জিনিসটাকে, রাষ্ট্রপতি একটা রেফারেন্স পাঠিয়েছিলেন 106 অফ দি কনস্টিটিউশন আর্টিকেল। এই অনুসারে আপনার সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চেয়েছিলেন যে এই ধরনের পরিস্থিতিতে কি করা উচিত। সুপ্রিম কোর্ট তাকে বলেছেন, যেহেতু সুপ্রিম কোর্টের ভাষাটা কোট করি, সুপ্রিম কোর্ট বলেছেন যেহেতু একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে এবং একজন প্রধানমন্ত্রী রাষ্ট্র রেখে চলে গিয়েছেন, সুতরাং রাষ্ট্রের স্বার্থে স্টেট নেসেসিটি থিওরি শব্দটা তারা ব্যবহার করেছেন, অনুসারে স্টেট নেসেসিটি থিওরি অনুসারে এইখানে আরেকটা নতুন সরকার ইনস্টল করার অধিকার রাষ্ট্রপতির আছে। এইটার ভিত্তিতে একটা নতুন সরকার এসেছে। এখন 106 অনুসারে রাষ্ট্রপতির পরামর্শ চাওয়ার যেমন অধিকার আছে, মানে উনি সাধারণত এর আগেও একবার হয়েছে, যখন বিডিআর মামলাটা প্রসিড করছিল, তখন বিডিআর এর এই বিচারটা সেনা আইনে করা যায় কিনা এরকম একটা রেফারেন্স সেই সময় রাষ্ট্রপতি অ্যাপিলেট ডিভিশনে পাঠিয়েছিলেন। এবারও রাষ্ট্রপতি পাঠিয়েছেন, এটা দ্বিতীয় ঘটনা বাংলাদেশের কনস্টিটিউশনাল হিস্ট্রিতে। সুতরাং একটা লিগাল বেসিস, যারা কনস্টিটিউশন অনুসারে এই বিষয়ে ব্যাখ্যা দেবার অধিকারী বাংলাদেশের সুপ্রিম কোর্ট, তারা ব্যাখ্যা দিয়েছেন এবং ব্যাখ্যা দিয়ে বলেছেন যে কিভাবে একটা ইন্টারিম গভর্নমেন্ট আসতে পারে। এটা হচ্ছে একটা জায়গা। তার মানে লিগাল বেসিস একটা অলরেডি বাংলাদেশের কনস্টিটিউশনের আওতায় অ্যাপিলেট ডিভিশনের ব্যাখ্যার ভিত্তিতে তৈরি হয়েছে। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো প্রধানমন্ত্রী সাবেক উনি পদত্যাগ করেছেন কি না, এইটা আপনার আলটিমেটলি আপনি কোনো আদালতে এই কোয়েশ্চেন তুলতে পারবেন না। কারণ প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির যে করসপন্ডেন্স, সেই করসপন্ডেন্স অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন এইটা সিক্রেট করসপন্ডেন্স। উনি কি পরামর্শ দিচ্ছেন বা কি পরামর্শ দিচ্ছেন না,
কি হচ্ছে এটা আলটিমেটলি কোয়েশ্চেনেবল, কোয়েশ্চেন করা যাবে না কোনো আদালতে। কোনো আদালতে যদি কোয়েশ্চেন না করতে পারেন তাহলে পাবলিক ফোরামে বলে লাভ কি? সুতরাং পাবলিক ফোরামে এই কথাগুলো অযথাই ওঠানো হচ্ছে। সুতরাং রাষ্ট্রপতি যেহেতু বলেছেন, রাষ্ট্রপতি কিন্তু জাতির উদ্দেশ্যে তার ভাষণে বলেছিলেন যে তিনি পদত্যাগপত্র পেয়েছেন এবং উনি এটা অ্যাকসেপ্ট করেছেন, এটা যদি আপনাদের মনে থাকে। তো সেটা যখন রাষ্ট্রপতি বলেছেন তখন আপনাকে ধরে নিতে হবে যে ঘটনাটা এইভাবেই ঘটেছে। এখন আসলেই কাগজটা আছে কিনা এটা দেখতে যাওয়ার কোনো এখতিয়ার তো আদালতেরই ইভেন নাই। সুতরাং সাধারণভাবে আপনি এই কথা প্রশ্ন তুলতে পারবেন, এটা ইললিগাল কোয়েশ্চেন। সুতরাং আপনি ধরে নেবেন যে প্রেজেন্ট কন্ডিশনে আপনার স্ট্যাটাস যাই হোক, একটা সরকার চলে গিয়েছেন, কিন্তু বাংলাদেশের সংবিধান অনুসারে সেই সরকার যেভাবে, বদরুল ভাই যেটা বলছিলেন যে সেই সরকার যেভাবে চলে যাওয়া দরকার আর একটা সরকারের হাতে ক্ষমতা দিয়ে, সেটা ঘটেনি। সেটা ঘটেনি বলেই রেফারেন্সের দরকার হয়েছে, সেটা ঘটেনি বলেই আপনার আলটিমেটলি এই যে স্টেট নেসেসিটি থিওরির ব্যাপারটা এসেছে। এখন এরপরে কি হবে? এখন এই গভর্নমেন্ট একটা সময়ে আপনার আলটিমেটলি তার টেনিওর শেষ করবেন, ন্যাচারালি শেষ করবেন। একটা নির্বাচন হয়তো হবে, একটা নির্বাচন হয়তো না, নিশ্চয়ই হবে। একটা নির্বাচন হলে একটা নতুন গভর্নমেন্ট আসবে, তখন সেই পার্লামেন্টে যেটা করতে হবে সেটা হলো এই টেনিওরের যে কার্যকলাপগুলো, এই কার্যকলাপগুলোকে আপনার 2/3 মেজরিটিতে কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্টস এর মধ্যে নিয়ে নিতে হবে। এখন একটা প্রশ্ন উঠতে পারে যে সেই পার্লামেন্ট যদি সেটা করতে অস্বীকার করে, মানে পার্লামেন্ট যদি বলে যে এই ডেভিয়েশনটাকে আমি অ্যামেন্ডমেন্টস এর মধ্যে নিব না, আসলে সেটা সে পারবে না। তার কারণ হলো তার নিজের এক্সিস্টেন্সটাই ডিপেন্ড করে এই গভর্নমেন্টের এক্সিস্টেন্সের উপরে, এর বৈধতার উপরে। সুতরাং তাকে এই গভর্নমেন্টকে অবশ্যই বৈধতা দিতে হবে তার নিজের এক্সিস্টেন্সের স্বার্থেই, কারণ ধারাবাহিকতা থাকবে না, রাষ্ট্র তো ধারাবাহিকতা ছাড়া চলতে পারে না। সুতরাং ধারাবাহিকতার স্বার্থেই আপনি দেখবেন যে পঞ্চম সপ্তম সংশোধনী গুলো যখন বাতিল করা হয়েছিল তখন কিন্তু ওই রায়ের মধ্যে এই কথা বলে দেওয়া হয়েছিল যে এই সামরিক শাসন ইত্যাদি এইগুলো বাতিল, কিন্তু এই সময়গুলোতে যে কার্যকলাপ ইত্যাদি হয়েছে এইগুলো বহাল থাকবে। তার কারণ হলো পাস্ট অ্যান্ড ক্লোজ বিষয়গুলি আপনি জুডিশিয়াল সিদ্ধান্তে রিওপেন করতে পারবেন না, এটার কোনো সুযোগ নেই, তাহলে এনার্কি তৈরি হবে। সুতরাং আপনি একদম নিশ্চিত থাকেন যে এখন যে স্টেট অফ কন্ডিশনে আমরা আছি এটাতে কনস্টিটিউশনাল ডেভিয়েশন কিছু হইলেও এইটা তাত্ত্বিকভাবে কনস্টিটিউশনাল যে জার্নি সারা পৃথিবীব্যাপী হয় সেইটার খুব একটা ব্যত্যয় ঘটেনি। এই জন্য বললাম যে অনেকগুলা নজির আছে, আপনার একটা রেগুলেশনারি থিওরি আছে, এটা আমরা জানি, সেটা আপনার হ্যান্স কেলসন এই থিওরিটা ডেভেলপ করেছিলেন। এইটার ভিত্তিতে আপনার পাকিস্তান আমলে আমাদের বদরুল ভাই মনে থাকার কথা, স্টেট ভার্সেস ডোসো একটা মামলা হয়েছিল। সেই মামলাতে বলা হয়েছিল যে এই স্টেট নেসেসিটি থিওরি প্রয়োগ করা হলো প্রথমবার সাবকন্টিনেন্ট, এবং ইন্টারেস্টিংলি এটা পরে ঘানায়ও প্রয়োগ হয়েছে, এবং এই পাকিস্তানের এই স্টেট ভার্সেস ডোসো মামলা রেফারেন্স দিয়ে করা হয়েছে। এবং ওই সময় আবার বলা হয়েছিল, জাস্টিস মনির বলছিলেন যে রেগুলেশন মানে হলো সফল রেগুলেশন। এই সফল রেগুলেশন যদি হয়, মানে আপনার যদি রিজিম বদল হয়ে যায় এবং নতুন রিজিম আসে এবং তারা যদি সফলভাবে রাষ্ট্র পরিচালনা করতে শুরু করেন, তাহলে তাকে একটা বিপ্লবী সরকার ধরতে হবে, এবং তখন তার ওই যে নিপাতনের সিদ্ধ বলে একটা শব্দ ব্যবহার করি আমরা, তখন আলটিমেটলি কনস্টিটিউশনের আওতায় এটা নিপাতনের সিদ্ধ হয়ে যাবে। ভবিষ্যতে এটা হয়তো অ্যামেন্ডমেন্ট দরকার হবে, কিন্তু এখন যে বিতর্কগুলো উঠছে এই আপনার পদত্যাগ কেন্দ্রিক, এই বিতর্কগুলো আসলে মানে লিগালি কোনো কারণ নেই এই বিতর্কগুলো ওঠার। এখন পার্লামেন্ট নেই, পার্লামেন্ট ভেঙে দিয়েছেন, এখন প্রশ্ন উঠতে পারে যে কার পরামর্শে ভাঙা হলো। এখন রাষ্ট্রপতি যদি বলেন যে এক্সিস্টিং মানে কন্ডিশনের কারণে আমি পার্লামেন্ট ভেঙে দিয়েছি, হ্যাঁ হয়েছে ডেভিয়েশন, এখন ডেভিয়েশন হলে পরবর্তী পার্লামেন্ট এসে ব্যাপারগুলো দেখবে। তার আগে পর্যন্ত তো আপনি যে ফরম্যাটে রাষ্ট্রকে তো আপনার কোনো ডেডলকের মধ্যে চলে আসলে রাষ্ট্রকে ডেডলক থেকে বের হওয়ার জন্য কিছু ডেভিয়েশন মানতে হয়, কনস্টিটিউশনাল ডেভিয়েশন, এখন সেই সময়টা চলছে। তো সুতরাং আমার মনে হয় যে এই বিতর্কটা আসলে কোনো বেসিস নেই, এটা বেসিসলেস বিতর্ক, যার কনস্টিটিউশনাল বেসিস কিছু নেই। আমি একটু ইন্টারাপ্ট করি যে আপনি ওই যে ডক্ট্রিন অফ নেসেসিটির কথা বলছিলেন, জাস্টিস মুনির যেটা করেছেন, অবশ্য অনেক বছর পর দেখলাম জাস্টিস মুনির আবার দুঃখ প্রকাশ করেছেন যে আমার এটা, উনি আনঅফিশিয়ালি দুঃখ প্রকাশ করে কোনো লাভ নেই, কারণ হলো উনি জাজমেন্ট দিয়ে বলে আসছেন এখানে। তো সে দুঃখ প্রকাশ করে ক্ষতি তো হয়ে গেছে যা ওনার সময়, যেটা উনি পরবর্তী একটা বইয়ের মধ্যে লিখেছেন। তো আমার প্রশ্ন হচ্ছে, যদি ধরেন জাস্টিস মুনিরের কথাই যদি বলি, তিনি যদি তখন ডক্ট্রিন অফ নেসেসিটি না বলতেন, তখন কি পাকিস্তানে, তৎকালীন পাকিস্তানে কি পরিস্থিতি হতো? মানে হাইপোথেটিক্যালি তো কনস্টিটিউশনাল জার্নি হয় না, আপনারা যেটা হয়েছে সেটাই হলো কনস্টিটিউশনাল জার্নি। আর একটা বিষয় বদরুল ভাই, সেটা হলো যে আলটিমেটলি ডক্ট্রিন অফ নেসেসিটি তো মানে এই আপনার সাবকন্টিনেন্টের উদ্ভাবন না, ডক্ট্রিন অফ নেসেসিটি সারা পৃথিবীব্যাপী ব্যবহার হয়। কারণ সবসময় ধরে নেওয়া হয় যে রাষ্ট্রের প্রয়োজন বা রাষ্ট্রের জার্নি, কনস্টিটিউশনাল জার্নি বা রাষ্ট্রের সিকিউরিটি, সেফটি ইত্যাদি, এইগুলা হচ্ছে সবচেয়ে জরুরি,
এবং সেটার জন্য যদি প্রয়োজন হয় ল বা কনস্টিটিউশনাল ডেভিয়েশন হতে পারবে, সেটা আলটিমেটলি সাবসিকুয়েন্টলি কোনো অ্যাক্ট দ্বারা, যেটাকে আমরা ইন্ডেমনিটি অ্যাক্ট বলেন বা যেভাবে বলেন, সেটা দিয়ে এটাকে কভার করা হবে। কিন্তু আপনি কনস্টিটিউশনাল ডেডলক থেকে আপনাকে বের হতে হবে। হ্যাঁ, পরবর্তী পর্যায়ে নির্বাচিত পার্লামেন্টের দ্বারাই তো। জি জি জি। পরবর্তী পার্লামেন্ট, এখানে আমার দুইটা প্রশ্ন আছে, আমি একটা প্রশ্ন করি। পরবর্তী পার্লামেন্টে যদি সংখ্যাগরিষ্ঠ না থাকে এবং পার্লামেন্ট যদি একমত না হয়, তাহলে বিষয়টা 2/3 মেজরিটি। আমি বিষয়টা আপনি বলছেন যে কোনো একটা দল যদি 2/3 মেজরিটি না পায়, তাতে তো কোনো অসুবিধা নেই, কারণ ওই পার্লামেন্টকে অ্যাজ এ হোল নিজের এক্সিস্টেন্সের জন্যই এটাকে আপনার বৈধতা দিতে হবে। আমি এই কথাটা শুরুতে বলেছি, সে যে দলই থাকুক, 300 জন সংসদ সদস্য তো ওখানে থাকবেনি। সুতরাং ওই পার্লামেন্টকে বুঝতে হবে না, বুঝবে। এই দেশে তো এইরকম আরো অনেকবারই হয়েছে, এটা মানে এইটা একেবারে ইউনিক সিচুয়েশন তা না, এর আগেও হয়েছে। এখন ফলে পার্লামেন্টকে, ওই পার্লামেন্টের নিজের আপনার এক্সিস্টেন্স বা নিজের জায়গাটার জন্যই আপনার প্রিভিয়াস যে অ্যাক্ট, এই অ্যাক্টকে আপনার রেটিফাই করতে হবে, না করলে তো তার এক্সিস্টেন্স কোথায় থাকে, সে কোথা থেকে আসবে। আরেকটা জিনিস, ডক্ট্রিন অফ নেসেসিটির ব্যাপারে আমার একটা জানার আগ্রহ থেকে আমি জায়েদ ভাইয়ের কাছে জানতে চাই যে সিস্টেমটা হলো ডক্ট্রিন অফ নেসেসিটিতে যখন আপিল বিভাগে পাঠানো হবে, আপিল বিভাগ কয়েকজন ইয়েকে কি বলে এটাকে, আইনজীবীকে করবে, করে এটা পর্যালোচনা করে সময় নিয়ে তারপরে এটা জানাবে। কিন্তু আমাদের এখানে দেখা গেল 10 মিনিটের মধ্যেই সব হয়ে গেছে, 10 মিনিটের মধ্যে একদম ফাইনাল সব হয়ে গেছে। এই সিস্টেমটা কি মেইনটেইন হলো? বলি আমি, না এখানে আসলে একটু ভুল বোঝাবুঝি আছে। অ্যাপিলেট ডিভিশনের এটা একক এখতিয়ার, আপনার এই রাষ্ট্রপতি এবং অ্যাপিলেট ডিভিশনের দুই পক্ষের মধ্যে এখতিয়ার। এখানে কিন্তু আইনজীবী থাকবেন বা আইনজীবী থাকতে হবে এরকম কোনো কন্ডিশন কনস্টিটিউশনে নাই। 106 যদি আমরা পড়ি, তাহলে রাষ্ট্রপতি যদি কোনো আইনের, ইভেন কোনো আইনের, কনস্টিটিউশন তো বটেই, কোনো আইনেরও ব্যাখ্যা যদি মনে করেন যে আদালতের দরকার, আপনার ওনাদের কাছ থেকে জানা দরকার, তখন রাষ্ট্রপতি তো আপনার যে কোনো আদালতে পাঠাতে পারবেন না, তখন ওনাকে পাঠাইতে হবে অ্যাপিলেট ডিভিশনে, অর্থাৎ চিফ জাস্টিসের নেতৃত্বে যে অংশটা ফাংশন করে ওইখানে। এখানে বলা আছে 106 একটু দেখবেন, পরামর্শের জন্য তারা পাঠাতে পারবেন, রাষ্ট্রপতি পাঠাতে পারবেন। এবং রাষ্ট্রপতি যখন পরামর্শের জন্য পাঠাবেন, সেইখানে ওই রাষ্ট্রপতির ওখানে তো উনি স্পেসিফিক কোয়ারিজ দিবেন যে উনি আসলে কি জানতে চাচ্ছেন অ্যাপিলেট ডিভিশনের কাছে। সেটা যখন দিবেন, তখন অ্যাপিলেট ডিভিশন ওইটা দেখে তার মতামতটা রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। ওই মতামতের মাঝখানে লয়ার আছে কি নাই বা লয়ার দরকার হবে কিনা, এটা অ্যাপিলেট ডিভিশন নির্ধারণ করবেন। উনি যদি মনে করেন অ্যামিকাস কিউরি ডাকবেন ওনারা, তাহলে অ্যামিকাস কিউরি ডাকতে পারেন, কিন্তু যদি না ডাকেন তাহলে আইনের কোনো ব্যত্যয় হবে না। এবং এই ক্ষেত্রে দেখা গিয়েছে যে যেহেতু দ্রুততার প্রশ্ন ছিল, সেই কারণে জানি না, এটা তো ওনারা আসলে বলবেন যে কেন এত দ্রুত হয়েছে। তো যে কোনো কারণেই হোক দ্রুত হয়েছে। আমি জাস্ট গ্রামাটিক্যাল জায়গাটাতে বলছি, প্র্যাকটিক্যালি আপনার এই ফ্যাক্টস নিয়ে হয়তো অনেক তর্ক করা যেতে পারে, কিন্তু আমি ফ্যাক্টস এর জায়গাটাতে যাচ্ছি না, যেহেতু ল এর প্রশ্ন আছে সেজন্য আমি ল এর জায়গাটাতে যাচ্ছি। কিন্তু আপনি নিশ্চিত থাকেন যে এটা লিগাল কোনো ভায়োলেশন হয়নি। রাষ্ট্রপতি পাঠিয়েছেন, তারা তাদের অপিনিয়ন রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছেন, সেটার ভিত্তিতে রাষ্ট্রপতি অ্যাক্ট করেছেন। ফলে আপনার আলটিমেটলি লিগাল কোনো মানে আপনার হয়নি, কি বলে, ভায়োলেশন হয়নি। ফ্যাকচুয়াল বিষয় নিয়ে তো অনেক কথাই বলা যায়, ফ্যাকচুয়াল বিষয় তো আলাদা।